আজকে দিল্লি ঘুরে ঘুরে এত জায়গায় মুখ্যমন্ত্রী এত কথা বললেন, কিন্তু একটা ডায়ালগই আমার সবচেয়ে মনে ধরেছে। যখন তিনি বঙ্গভবনের সামনে, অর্থাৎ হেইলি রোডের বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশ এবং সাংবাদিক উভয়কেই উদ্দেশ্য করে বলতে শুরু করলেন যে অমিত শাহ বাংলায় গেলে রেড কার্পেট আর আমরা দিল্লিতে এলে ব্ল্যাক কার্পেট। মাজা কি হচ্ছে নাকি? এখন যেভাবে ব্ল্যাক কার্পেটকে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ো দিলেন, সেটা শুনতে শুনতে আমার দিন কতক আগে এই সুদূর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার একটা তথ্যচিত্র আনুষ্ঠানিকভাবে সেদিনকে রিলিজ হয়েছে। যেহেতু লস অ্যাঞ্জেলেস গ্র্যামি অ্যাওয়ার্ড গতকালই হয়েছে, সেখানে যেসব পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় সেগুলো একদম লাল কার্পেটের উপর হয়, সেই জন্য মাথা খাটিয়ে মেলানিয়া সেদিনকে কেনেডি সেন্টারে তার ছবির জন্য ব্ল্যাক কার্পেট পেতেছিলেন। সুতরাং ব্ল্যাক কার্পেট যে খুব খারাপ জিনিস তা কিন্তু নয়, যথেষ্ট অভিজাত ব্যাপার। আর এই ব্ল্যাক কার্পেট যদি অমিত শাহ নাই পেতে থাকেন, তাহলে তো দিদিমণি কড়ায় গন্ডায় সেটা পুষিয়ে দিয়েছেন নিজে কালো শাল পরে, এবং তার সঙ্গী সবাইকে একটা করে কুচকুচে কালো শাল অথবা জামা অথবা কোট কিছু না কিছু পরিয়ে দিয়ে। সুতরাং অপটিক্স নিয়ে আমি অনেক কথা বলেছি, আজকে আমি অন্য কথা বলবো। একদম নির্মোহভাবে এবং নিরপেক্ষভাবে আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগগুলো আতশ কাচের তলায় ফেলেন, সব কটাকে কিন্তু বাতিলের খাতায় দিতে পারবেন না। এমন ধরুন, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে একেবারে সেই কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সাধারণ মানুষকে যেরকম নাকানি চুবানি খেতে হচ্ছে অহেতুক, এই পর্বটা নির্বাচন কমিশন আর একটু কুশলী হলে অনায়াসে অ্যাভয়েড করতে পারত। একথা আমি প্রথম দিন থেকে বলছি, আজকেও বলেছি। সুতরাং এ ব্যাপারে যদি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর অভিযোগ থাকে, তাহলে সেটা অসঙ্গত, এটা বলা যাবে না। দ্বিতীয় হচ্ছে এই মাইক্রো অবজারভারের ব্যাপারটা। যদি সত্যিই মাইক্রো অবজারভাররা ইআরও বা ডিইওর উপরে খবরদারি না করতেন, তাহলে হঠাৎ করে তাদের হঠাৎ ইআরও বা ডিইওর টেবিল থেকে সরিয়ে নেওয়া হলো কেন? তাহলে এই যে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত এবং তাদেরকে অবজারভারের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া, এর থেকেই তো বোঝা যাচ্ছে ইমপ্লিসিটলি যে নির্বাচন কমিশন নিজেরাই মনে করেছে যে মাইক্রো অবজারভারদের এইভাবে ইআরও বা ডিইওদের ঘাড়ের উপর বসিয়ে কাজটা ঠিক হয়নি। নিজেরাই সংশোধন করে নিয়েছেন, কিন্তু কাজটা যে হয়েছিল এবং সেটা যে খুব নিয়ম মেনে হয়নি, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু এমন একটা তার জীবনের ক্রান্তিকালে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেলেন এমন সব ইস্যু নিয়ে, সেগুলোর মধ্যে ন্যায্যতা আছে কি না সেটা আর বিচার্যই হলো না। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে সম্পূর্ণ একাকী এবং নিঃসঙ্গ একজন মুখ্যমন্ত্রী তার নিজেরই কলকাতায় যেসব দলবল থাকে, ইনক্লুডিং ব্যক্তিগত দেহরক্ষী, তাদেরকে নিয়েই দিল্লিতে কখনো বঙ্গভবনের সামনে, কখনো নির্বাচন কমিশনে দাপাদাপি করলেন। কেন বলছি এ কথা? এই তো সেদিনই অখিলেশ যাদব কলকাতায় এসে নবান্নে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন
যে বিজেপির বিরুদ্ধে কি করে লড়তে হয় সেটা আমাদের সবার দিদির কাছ থেকে শেখা উচিত। এত গ্যাস দিয়ে গেলেন, অথচ ইন্ডিয়া জোটের একটা দলও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবির পক্ষে তার পাশে দাঁড়ালো না কেন? দেখুন, আজকে লোকসভায় রাহুল গান্ধী বনাম সরকারের একটা চমৎকার পিংপং ব্যাটল হয়েছে। আমাদের প্রাক্তন সেনাধ্যক্ষ ডোকলামে চীনা আগ্রাসন নিয়ে কিছু কথা বলেছেন বোধহয় তার বইতে, তার এক্সাপ্টস কোনো একটা জায়গায় ছাপা হয়েছে, তাই নিয়ে তুলকালাম হয়েছে আজকে লোকসভায়। অখিলেশকে দেখলাম সস্ত্রীক সেখানে বসে আছেন এবং এলওপির যে নিয়ে কথা বলার অধিকার আছে সেটা স্পিকারকে মনে করিয়ে দিচ্ছেন রাহুল গান্ধীকে সমর্থন করতে। কই অখিলেশ যাদবকে তো দেখলাম না সাউথ অ্যাভিনিউতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে সলিডারিটি জানাতে। দিল্লিতে মমতা গেলে একজন ভিজিটার তার সঙ্গে দেখা করতে আসতেন, তার নাম অরবিন্দ কেজরিওয়াল, তাকেও দেখলাম না। দেখুন, কংগ্রেস বা ডিএমকে অন্যান্য ইন্ডিয়া গোষ্ঠীর জোটভুক্ত লোকেদের আমি বাদই দিচ্ছি বা দলগুলোকে বাদই দিচ্ছি, কিন্তু যাদের সঙ্গে তিনি একটা প্রফেসড বন্ধুত্ব আছে, আরজেডির লোকেরা কোথায়? সমাজবাদী পার্টি নেই। মুখ্যমন্ত্রী লড়াইটা কিন্তু ইট ওয়াজ এ লোন ব্যাটল দ্যাট শি ফট, এবং এর থেকে ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সর্বভারতীয় রাজনীতিতে কিভাবে একটা কোণঠাসা অবস্থায় এনে ফেলেছেন, আজকের সারাদিনের ঘটনাগুলি সেই একটা ট্র্যাজিক রিয়ালিটিকেই কিন্তু প্রতিফলিত করছে। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলে সাধারণত হয়তো আগামীকাল যাবেন, সেন্ট্রাল হলে বসে আড্ডা মারতেন এবং তাকে দেখলে ভিড় করে লোকজন আসত। এখন নতুন সংসদে সেন্ট্রাল হল উঠে গেছে বোধহয়, কিন্তু এই ধরনের একটা ইস্যুতে একটা বিরোধী দলের নেত্রী বা একটা বিরোধী দল যাদের লোকসভা রাজ্যসভা মিলিয়ে সদস্য সংখ্যা কংগ্রেসের পরেই, তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না কেন? এই প্রশ্নটা কিন্তু করা খুব জরুরি। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এসআইআরের বিরোধিতা করছেন এবং যে রাস্তায় যেভাবে যা মুখে আসে তাই বলে জ্ঞানেশ কুমার এবং ইসির লোকজনকে গালাগাল দিচ্ছেন, তার সঙ্গে ওই তথাকথিত ইন্ডিয়া জোটের শরিকদের কোনো রকম তারা সায় দিচ্ছেন না। নইলে দেখুন, এই যে এসআইআরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে শুধু পশ্চিমবঙ্গ গেছে তা নয়, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির গল্প নিয়ে তামিলনাড়ু সরকারও গেছে, কেরল সরকারও গেছে, কিন্তু বিজয়ন অথবা স্টালিন দিল্লিতে এসে দলবলকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন অভিযান করছেন, এটা তো হচ্ছে না। তাহলে কোথাও একটা প্রতিবাদের গণতন্ত্রে পারমিসিবল লিমিট আছে, যে লিমিটটা মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআরের ক্ষেত্রে শুধু যে অতিক্রম করেছেন তাই নয়, এমনভাবে অতিক্রম করছেন যেটা বাকি রাজনৈতিক দলগুলির পক্ষে হজম করাটাই খুব কঠিন। এ কথা ফ্যাকচুয়ালি রং যে অন্য রাজ্যের ভিতরে ক্ষোভ নেই,
অবশ্যই আছে, তামিলনাড়ুর আছে, কেরলের আছে। তাদের রিট পিটিশনগুলো সুপ্রিম কোর্টে একবার যদি চোখ বোলান তাহলে মনে হতে পারে কপিল সিব্বল বোধহয় একই সঙ্গে একই হাতে 2-3টে পিটিশন ড্রাফট করেছেন। কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াইকে কোন বিন্দুতে পর্যন্ত নিয়ে যেতে হয় এবং তারপরে ইট ইজ এ নো গো এরিয়া, এটা ভারতবর্ষের বাকি সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা জানেন, মানেন এবং পালন করেন। সলিটারি এক্সেপশন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে 2 কোটি লোককে বাদ দেওয়া হবে। কোথা থেকে এই ফিগার পেলেন আমি বলতে পারবো না। এখনো পর্যন্ত 58 লাখ লোককে বাদ দেওয়া হয়েছে এবং যেভাবে তিনি এটাকে মিসরিপ্রেজেন্ট করছেন, এমন ভাব দেখাচ্ছেন যেন সব জ্যান্ত লোককে মৃত বলে দেখানো হয়েছে, কিংবা অন্যত্র চলে যাওয়া লোককে তারা সব যে যার বাড়িতেই আছেন দেখানো হয়েছে, কিংবা 4 জায়গায় ভোটার লিস্টে নাম আছে তবু তাদেরকে রাখতে হবে। এই গল্পটা কিন্তু কেউ খাবে না। কেন খাবে না বলছি, এই যে 58 লাখ লোক বাদ গেল, এদের প্রত্যেকের নামের তালিকা প্রত্যেকটা বুথ ওয়ারি টাঙিয়ে দেওয়া হয়েছে বহুদিন আগে। এবং এই যে মৃতকে মৃত বলে স্বীকার করা, 2-4টে ভুল এখানে সেখানে হতে পারে, কিন্তু মৃতকে মৃত ছাড়া আর কি বলবে বলুন তো? এটা তো বিএলওরাই শুধু চিহ্নিত করেনি মৃতকে মৃত বলে। তৃণমূল কংগ্রেসের BLA 1, BLA 2 তারাও যখন দেখেছে আরে বাবা লোকটা পঞ্চভূতে বিলীন হয়ে গেছে, তাকে কি করে আমি রাখি, এবং যখন এই লিস্ট বেরোলো তখন প্রত্যেকটা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের BLAদের ডেকে ডেকে বিএলওরা বুথওয়ারি তাদেরকে জানিয়ে দিয়েছেন কাকে কোন কারণে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। আর 58 লক্ষ লোকের নাম বাদ খসড়া তালিকায়। লুক অ্যাট হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইউপি। 2 কোটি লোকের নাম এক ধাক্কায় বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং হিন্দুতে একটা খবর পড়ছিলাম, এমন নয় যে মুসলমানদের বেছে বেছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে, এবং এই বাদ দেওয়ার ক্ষেত্রে ধর্ম ফর্ম কিছু মানাই হয়নি। wherever ইলেকশন কমিশন থট যে না এই নামটা খসড়ায় রাখা যাবে না, তাকেই ঘচাং করে বাদ দিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশে কি কিছু আপনারা শুনেছেন? অবশ্যই এ কথা ঠিক, উত্তরপ্রদেশে এখনই নির্বাচন হচ্ছে না। নির্বাচন হচ্ছে বাংলা, তামিলনাড়ু এবং কেরলে। বাকি সব অনেক পরে তাদের ভোট টোট হবে। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেসপারেশন, তিনি যতই মনে করুন যে এই যে তিনি দিল্লি গেলেন সদল বলে, কালো পোশাক পরে নির্বাচন কমিশনে গেলেন, বেরিয়ে এসে নির্বাচন কমিশনকেই পুরো বিজেপির দালাল বলে দেখে দিলেন এবং বললেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এত অ্যারোগ্যান্ট কোনো সিইসি তিনি জীবনে দেখেননি। এবং সর্বোপরি খেলাটা হেরে যাওয়ার পরে বললেন তিনি সিইসিকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। আমি জানি না ওয়েদার, ইংরেজিতে একটা কথা আছে যে সামওয়ান মিটস হিজ ম্যাচ, বাংলায়ও একটা প্রবাদ আছে, তুমি বুনো হলে আমি বাগাতে তুল। হতে পারে
মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছর রাজ্য শাসন করে, শুধু শাসন নয়, আমলাতন্ত্র, পুলিশ, সরকারি সব কর্মচারীকে কার্যত নিজের বাড়ির চাকরের মতো ট্রিট করে এমন একটা ইকোসিস্টেমে অভ্যস্ত হয়ে গেছেন যেখানে কেউ যে তার মুখের উপর যা করেছি ঠিক করেছি এ কথা বলতে পারে, এটা তার কল্পনাতেই নেই। ফলত আজকে উনি বাইরে বেরিয়ে যেটা বললেন সেটা কিন্তু তার এই যে 15 বছর ধরে লালিত একটা ব্যবস্থা, যে ব্যবস্থায় হ্যাঁ ম্যাডাম বলাটাই দস্তুর, তার বাইরে যে কেউ কথা বলতে পারে সেই আঘাতটাই তাকে প্রচণ্ডভাবে তার হৃদয়ে লেগেছে। আর যত বেশি করে তিনি এই এসআইআর যেন প্রায় বর্গিয়ানার মতো নির্বাচন কমিশন কলকাতায় এসেছে বা বাংলায় এসেছে। আগে ইংরেজরা একটা মারাঠা ডিচ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে দিয়ে একটা ডিচ তৈরি করার আপ্রাণ চেষ্টা করছেন, পারছেন না। কিন্তু তার চেয়েও বড় কথা, তার এই উৎকণ্ঠাই যদি শেষ কথা হবে, তাহলে এক নিঃশ্বাসে তিনি কেন বলছেন যে বিজেপি যদি মনে করে নির্বাচন কমিশন আর সেন্ট্রাল এজেন্সিদের ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে সবক শেখাবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করবে। ওনার ভাইপেও একই কথা বলে যাচ্ছেন অ্যাড নসিয়াম। এসআইআর হোক আর না হোক, 2 কোটি লোকের নাম বাদ গেলেও তৃণমূল 2021 যতগুলো আসন পেয়েছিল তার থেকে একটা হলেও বেশি আসন পাবে। তাহলে আপনার কোনটাকে আমরা ধরব? ইফ ইউ আর সো কনফিডেন্ট অফ ইউর অর্গানাইজেশনাল প্রাভেস, হোয়াই গো টু দিল্লি? হোয়াই শাউট ফ্রম দ্য রুফটপ, গেল 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 গেল? সুতরাং আপনার উৎকণ্ঠা, আপনার উদ্বেগ এবং এই ত্রাহি মধুসূদন অবস্থা দেখে বাকিরা বেশ আমোদ পাচ্ছে, সেটা আপনি বুঝতে পারছেন কিনা আমি বলতে পারবো না। বিহারে এক দফা হয়ে গেছে, তেজস্বী যাদব এই লেভেলে না নামলেও অন্তত বিহারে 6টা প্রেস কনফারেন্স করেছিলেন এসআইআরকে অপোজ করে। ফল কি হয়েছে আপনারা দেখেছেন। তাহলে কি একটা দল যারা এত মেজরিটি নিয়ে পশ্চিমবঙ্গের মতো রাজ্য টানা 15 বছর ধরে শাসন করে গেল, তাদের জনভিত্তিটা আসলে ফোঁপড়া? নইলে তো কেউ বা কারাও এসআইআরকে শিখণ্ডী করে নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ ঠাউরে ভোটের লড়াই লড়তে চায় না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিডেন এজেন্ডাটা এসআইআরের বিরোধিতা নয়, নির্বাচন কমিশনের বিরোধিতাও নয়। তার একটা ইস্যু চাই, টু এক্সাইট বেঙ্গলি সেন্টিমেন্ট। 2014, 19, 21, 24 এই ইস্যুগুলো অনায়াসে তিনি পেয়ে গেছিলেন। কখনো প্রধানমন্ত্রীর উক্তিকে ব্যবহার করে, কখনো এই হিন্দি ভাষীদের প্রতাপকে উপেক্ষা করে বা কটাক্ষ করে, এবং সর্বোপরি তার যেই এত গুচ্ছের ওয়েলফেয়ার স্কিম আছে, সেগুলো ডিভিডেন্ড যে কোটি কোটি মানুষের কাছে পৌঁছচ্ছে, এটা তাকে একটা অন্য ধরনের আত্মবিশ্বাস দিয়েছিল। আর সর্বোপরি ছিল আমাদের রাজ্যের
সংখ্যালঘু সম্প্রদায়ের নিশ্চিন্ত নিরন্ধ্র সমর্থন। যখন একজন মুখ্যমন্ত্রী বা একটা দলের নেতা এসআইআর নিয়ে এই ধরনের আর্তনাদ করেন, তখন মনে হয় যেন তার জনভিত্তির যে কয়েকটা স্তম্ভ আছে, অন্তত ছিল বা আছে বলে আমরা পশ্চিমবঙ্গে জানি, সেগুলো নড়বড় করতে শুরু করে দিয়েছে। সুতরাং ফর হার দিস ইজ অ্যান এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। তিনি জানেন যে তিনি কমিউনিস্ট পার্টির নেত্রী নন, কংগ্রেসেরও নন। দেখুন, কংগ্রেসের চটি চাপাটি সব গুটিয়ে গেছে, তবু বাংলার প্রত্যেকটা গ্রামে দেখবেন এক একজন এখনো কংগ্রেস দলটাকে সমর্থন করে। এই অনেকটা আনন্দবাজার পড়ার মতো ব্যাপার। সংখ্যা কমেছে, অনেক কমেছে, কিন্তু এখনো তারা নাম্বার ওয়ান। কংগ্রেসের সঙ্গে মানুষের অ্যাফিনিটি, সেটা সংখ্যাটা খুব কম হলেও ইজ ট্র্যাডিশনাল, হিস্টোরিক অ্যান্ড এমন একটা ইমোশনাল বন্ড যেটা প্রজন্ম থেকে প্রজন্ম প্রবাহিত হয়। বামেদের ক্ষেত্রে তো অন্য ব্যাপার। তৃণমূলের ক্ষেত্রে যেহেতু তেমন কিছু নেই, ক্ষমতাই কেবলম, আর ক্ষমতা না যদি থাকে তাহলে যে কি হবে সেই সম্ভাব্য পরিণতি সম্পর্কে এতটা উতলা হওয়া থেকে বোঝা যাচ্ছে ডাল মে সচ মে কুছ জরুর কালা হোগা। ভালো থাকবেন। আরেকটা কথা বলে শেষ করি, এই যে আজকে নির্বাচন কমিশন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর হিস্টেরিক আচরণ দেখে আমার ভয়ই লাগছিল যে তার রক্তের চাপফাপ কোথাও বেড়ে গিয়ে কিছু অঘটন না ঘটে যায়। কেন বলুন? শেষ কথাটা বলে দিই, এটা হচ্ছে একটা আতঙ্কগ্রস্ত মানুষের, যিনি সমূহ কোনো ভয়ের কথা ভাবছেন, তার অভিব্যক্তি বলে যে কোনো মনস্তত্ত্ববিদরা বলবেন। সেটা কি? মুখ্যমন্ত্রী আছেন দিল্লিতে, আগামীকাল ওই সেই ইডির তদন্তে দিদির হানা নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল হবে। মুখ্যমন্ত্রীর পক্ষে তো এটা বলা সম্ভব নয়, আমাদের মতো ছাপোষা কোনোভাবেই বাইরে সেটাকে একদম তুচ্ছ জ্ঞান করা উচিত। কিন্তু মানুষের ভিতর আর বাইরে, ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে কী যে খেলা করে সেটা আমরা ভালো করে বুঝতেই পারবো না। চেষ্টা করব 10টার সময় ফেরত আসে। ভালো থাকবেন।